গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, হেডমিস্ট্রেস। সকালের চায়ের পাট শেষ করে তক্তপোষে সাড়ম্বরে শুয়ে সিগারেট মুখে খবরের কাগজে চোখ আর 4 বছরের মেয়ে মিন্টুর পিঠে সস্নেহে হাত বুলাচ্ছিল শৈলেন। হঠাৎ কানে এলো, না, অর্চনা মিত্রেরটা একেবারেই যাতা, যাই বলো, কেবল স্টাইল আর পোশাক আশাকের দিকেই লক্ষ্য, পড়াশোনার ধারেও ঘেঁষবে না। ইংরেজিতে এবারও ফেল করল। কাগজ থেকে মুখ তুলে শৈলেন স্ত্রীর দিকে তাকালো। একটু দূরে জানালার কাছে টুলটা টেনে নিয়ে সুপ্রীতি খাতা দেখছে। ফার্স্ট ক্লাসের খাতা কখানা এখনই দেখে শেষ করা যায়। পুজো উপলক্ষে আজ বন্ধ হয়ে যাবে স্কুল। শৈলেন একটু হাসল। ফেল করল? আহা বেচারা, কেউ ফেল করেছে শুনলে বড় দুঃখ লাগে। দাও না ওকে কটা নম্বর দিয়ে পাশ করিয়ে। সুপ্রীতি খাতা থেকে মুখ তুলে স্বামীর দিকে তাকালো। শ্যামবর্ণের উপর মুখখানা বেশ সুন্দর, চোখ দুটি বড়, লম্বা নাকটি একটু বাঁকানো, পাতলা ঠোঁট, কোমল চিবুক, হাসলে টোল পড়ে। সুপ্রীতি কিন্তু হাসল না, জোড়া ভ্রু কুঁচকে স্বামীর দিকে চেয়ে রুক্ষ স্বরে বলল, তার মানে? শৈলেন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের একটু হাসল। মানে আর কি, টাকা তো নয়, গোটা কয়েক নম্বরই তো। বাক্স থেকে তো আর বের করে দিতে হবে না, রঙিন পেন্সিলে অকৃপণ হাতে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই চলবে। তাই দাও, মেয়েটা খুশি হোক। নিজের মনটা ভারী খুশি রয়েছে আজ শৈলেনের, যদিও খুশি হওয়ার বিশেষ কারণ নেই। অফিস থেকে এবার আর বোনাস দেবে না। মাসের মাইনেটি প্রথম 10 দিনের মধ্যেই নিঃশেষ হয়ে গেছে। তবু আজ অফিস ছুটি। ভোর থেকে শীত শীত হাওয়া দিচ্ছে, আকাশে বাতাসে শারদীয় ভাব। শহরতলির পাশাপাশি দুটো রাস্তায় লাল কাপড়ে সার্বজনীন পুজোর সংবাদ বিজ্ঞাপিত হয়েছে। আর জানালার বাইরে আগাছার জঙ্গলের মধ্যে হঠাৎ একটি নীল অপরাজিতা চোখে পড়েছে শৈলেনের। কৈশোরের আর প্রথম যৌবনের অনেকগুলি দিন রাত সেই রং মেখে স্মৃতির দুয়ারে এসে হাজির হয়েছে। অবশ্য কেবল রঙিন স্মৃতিই নয়, তার নেপথ্যে একটি নির্ভরযোগ্য প্রতিশ্রুতিও আছে। সুপ্রীতি আজ 2 মাসের মাইনে পাবে। শৈলেন ভেবেছিল ভোরে উঠে বলবে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, একটু গাও না প্রীতি। কিন্তু বলতে সাহস হয়নি। দক্ষিণ সিথি বিদ্যাবিথির হেডমিস্ট্রেস শ্রীযুক্তা সুপ্রীতি মুখোপাধ্যায় গভীর মনোযোগ আর গম্ভীর মুখভঙ্গির সহযোগে ছাত্রীদের ইংরেজি জ্ঞানের পরীক্ষা নিচ্ছেন। দেশে সওদাগরি অফিসের কনিষ্ঠ সারির সাধারণ একটি কেরানির কোনো চাপল্য দেখলে তিনি হয়তো বেত তুলতেও পারেন। স্বামীর কথা শুনে সুপ্রীতি অবশ্য বেত তুলল না, কিন্তু মুখখানাকে আরও কঠিন, গলার স্বরটিকে আরও রুক্ষ করে তুলল। তোমার সবই ঠাট্টা না? স্কুলের পরীক্ষাটা বুঝি আর পরীক্ষা নয়, কোনোরকম দায়িত্ব তার নেই, শুধু চোখ বুঝে নম্বর বসিয়ে গেলেই হলো, তাই বুঝি ভাবো তুমি? রীতিমতো হেডমিস্ট্রেস সুলভ ধমক। এর উত্তরে শৈলেন হাসতে পারত, অন্যদিন হাসেও, কিন্তু আজ তার হাসি পেল না। তার বদলে মিন্টুই হেসে উঠল। কি মজা! বাবাকে বকো মা, আরও বকো। আমাকে নতুন জুতো কিনে দিলে না, কেবল বলে দেব দেব, কোনো দিন দেয় না। সুপ্রীতি মেয়েকে ধমক দিল, এই চুপ। তারপর স্বামীর দিকে চেয়ে বলল, এই তো কাল রাত থেকে বলছি, কখানা খাতা দেখে দাও, কাজকর্ম তো নেই। অফিস থেকে এসে চুপচাপ বসে বসেই তো সন্ধ্যা থেকে রাত 10টা অবধি কাটিয়ে দিলে। আজও সকাল থেকে বসে আছো তো আছোই। কেন, 2খানা খাতা দেখলে নম্বরগুলি টোটাল দিলে কি যাত যায়? শৈলেন কাত হয়েছিল, এবার উঠে সোজা হয়ে বসল। আলবৎ যায়, তোমার খাতা দেখে দেওয়াটা কি আমার চাকরি নাকি? সুপ্রীতি কঠিন কণ্ঠে বলল, তা তো নয়ই, কিন্তু তোমার অফিসের সময় জুতোর কালি আর জামায় বোতামগুলি রইল কি না তা লক্ষ্য করা, দেরাজের চাবি আর জরুরি কাগজপত্র গুছিয়ে পকেটে গুজে দেওয়া নিশ্চয়ই আমার চাকরি, কি বলো? খাতার পাতায় চোখ নামালো সুপ্রীতি।
নীল পেন্সিল দিয়ে অর্চনা মিত্রের আরও কতগুলি ব্যাকরণের ভুল কেটে ফেলল। দাগের দৈর্ঘ্য আর গভীরতা দেখে ওর রাগের তীব্রতাটা টের পাওয়া গেল। আরও তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল শৈলেন। আশ্চর্য, যে সেবা পরিচর্যাটুকু নিতান্তই ভালোবাসার দান, দৈনন্দিন দাম্পত্য জীবনের সঙ্গে যা একান্ত স্বাভাবিকভাবেই মিশে রয়েছে, আজকাল তা নিয়েও খোঁটা দেয় সুপ্রীতি। তারও চুলচেরা হিসেব করতে চায়। তার কারণ ওর আর্থিক ক্ষমতা হয়েছে। সংসার অর্থমূল্য যে পরম মূল্য তা টের পেয়েছে সুপ্রীতি। গোড়ার দিকে শৈলেন নিজেই ওর স্কুলের পরীক্ষার খাতাগুলি টেনে নিত, বলতো, দাও আমি দেখে দিচ্ছি। খাতা প্রতি 2 আনা করে কিন্তু দিতে হবে, সিগারেটের খরচা বাবদ। সুপ্রীতি হেসে বলতো, ওরে বাবা, আমার গরিব স্কুল, তোমার শ্বেত হস্তির খরচ জোগাবে কি করে? 2টো খাতা আর একটা সিগারেট, এই চুক্তি কেমন? শৈলেন সেই শর্তে রাজি হয়ে যেত। কিন্তু একদিন অফিস থেকে ফিরে এসে দেখে তার দেখা খাতা স্ক্রুটিনাইজ করতে বসেছে সুপ্রীতি। এদিকে জ্বরে গা পুড়ে যাচ্ছে মিন্টুর, উনানে তরকারি পুড়ছে। শৈলেন বলেছিল, খাতাগুলি তো আমি দেখে রেখেছি, আবার দেখছো কি? সুপ্রীতি একটু লজ্জিত হয়ে তাড়াতাড়ি খাতাগুলি আঁচলের তলায় লুকিয়েছিল, যেন গোপনে লেখা কবিতার খাতা কি প্রেমপত্র। তারপর স্বামীর মুখের দিকে চেয়ে জবাব দিয়েছিল, অ্যানুয়ালের খাতা কি না, তাই একটু ভালো করে দেখছিলাম নম্বর ঠিক আছে কিনা। গোলমাল হলে লজ্জায় পড়তে হবে। কেন, গোলমাল কিছু দেখলে নাকি? সুপ্রীতি মুখ টিপে হেসেছিল। তা একটু আধটু দেখলাম বই কি, তুমি তো আর সিরিয়াসলি দেখোনি, বেশিরভাগই আন্দাজি কারবার। তারপর সুপ্রীতি মুখ তুলে তাকিয়েছিল স্বামীর দিকে। অবশ্য দোষটা কেবল তোমার নয়, মেয়েদের স্কুল বলে কেউ সিরিয়াসলি নেয় না। স্কুল কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি পর্যন্ত এটাকে একটা ছেলেখেলা বলেই ভাবেন। কেবল মেয়েদের শিক্ষায় বা বলি কেন, গোটা শিক্ষা ব্যবস্থাটাই তো তাই। যেহেতু লেখাপড়াটা অল্প বয়সে শিখতে হয়, তোমরা এটাকে অল্প দামি ছেলে ভুলাবার জিনিস ছাড়া কিছু ভাবতে পারো না। তোমরা? শৈলেন বাধা দিয়ে বলেছিল, দোহাই লক্ষ্মীটি, এমন চমৎকার বক্তৃতাটা টিচার্স কনফারেন্সের জন্য তুলে রাখো। অফিস থেকে খেটে খুটে এলাম, এবার একটু চা চাই। তারপর থেকে সুপ্রীতির খাতা আর শৈলেন দেখে না। একটু মজা, একটু অবসর, বিনোদনের ভাব শৈলেনের মনে ছিল বই কি। সমস্ত জীবনটাই যখন কাজে ভর্তি, তখন কোনো কোনো কাজ, কারো কারো কাজ নিয়ে একাত্র খেলতে ইচ্ছে তো হয়ই। আর খেলার মাঠে স্বাদ হয় কাজের লোক হতে। আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। কিন্তু সুপ্রীতি তার স্কুল নিয়ে খেলা ভালোবাসে না, কোনো রকম চাপল্য সহ্য করে না। মাত্র বছর দেড়েকের চাকরিতে মাস্টারনির মুখোশ ওর মুখে শক্ত হয়ে আটকে বসেছে। সে মুখোশও কখনো যেন খুলতে চায় না, নাকি চাইলেও পেরে ওঠে না। ওর ছাত্রী পড়ানো গম্ভীর মুখে আদর করে চুমু খেতে মাঝে মাঝে দ্বিধা হয় শৈলেনের, ভয় হয়। সে চুম্বন হয়তো ওর মুখোশে ঠেকে যাবে, মুখ স্পর্শ করবে না। মাঝে মাঝে শৈলেন ভাবে এই মাস্টারের চাকরি থেকে স্ত্রীকে ছাড়িয়ে আনবে। ওর স্বাস্থ্যের দিকে তাকালে কষ্ট হয়, আরও কষ্ট হয় ওর গলার স্বর, মুখের লাবণ্য বদলে যাচ্ছে দেখে। পেশার ছাপ পড়ে যাচ্ছে ওর চেহারায়, সে ছাপ দিনের পর দিন স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু এই সৌন্দর্যপ্রীতি বেশিক্ষণ মনে ঠাঁই পায় না। সুপ্রীতির উপার্জন আজ সংসারের পক্ষে অপরিহার্য। শ্যামবাজারে আছে একান্নবর্তী পরিবারের আর এক ভগ্নাংশ, দাদা, বৌদি, ভাইপো, ভাইজির দল। কেউ বেকার, কেউ অর্ধ বেকার, টিউশনি সম্বল। তারা এসে হাত পাতে। কারো কলেজের মাইনে বাকি, কারো চিকিৎসার খরচ জোটে না, কোনো সপ্তাহে বা থাকে না রেশনের টাকার সংস্থান। শৈলেন মুখ ঝামটা দেয়, আমি কি করব? তবু করতে হয়, না করলে এখনো মনে খুঁতখুত করে। আর সেই সুযোগে সুপ্রীতি দিনের পর দিন ঘরে বাইরে হেডমিস্ট্রেস হয়ে ওঠে, দুঃসহ। সিগারেটের টুকরোটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল শৈলেন, কিন্তু শিকে ঠেকে জ্বলন্ত টুকরোটা ফিরে এসে পড়ল ট্রাঙ্কের ঢাকনির উপর।
সুপ্রীতি নিজের হাতে তৈরি লতা আঁকা ঢাকনি পুড়তে লাগলো। পুড়ুক। মিন্টু চেঁচিয়ে উঠল, আগুন লাগলো মা, আগুন লাগলো। পোড়া গন্ধ ততক্ষণে সুপ্রীতিরও নাকে গেছে। খাতা ফেলে সে তাড়াতাড়ি এগিয়ে এলো। হচ্ছে কি সব শুনি? সবাইকে পুড়িয়ে মারবার ইচ্ছে বুঝি? সিগারেটের টুকরোটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সুপ্রীতি স্বামীর দিকে তাকালো। সিগারেটের আগুন ততক্ষণে নিভে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর দুজোড়া চোখ অনন্তকাল ধরে জ্বলছে তো জ্বলছেই। একটু বাদে সুপ্রীতি ফের তার জলচৌকিখানার উপর গিয়ে বসল, আর শৈলেন গেল আলনার কাছে। জামা চড়ালো গায়ে। কোথাও বেরিয়ে পড়বে বন্ধু বান্ধবের খোঁজে, কিন্তু বেরোবার জো নেই। রান্নাঘর থেকে ঝি রাসমণি এসে থলি হাতে সামনে দাঁড়ালো। দাদাবাবু, বাজারে যান। বিদ্যাবিথির ঝি রাসমণি। সংসার আর কেউ নেই। খোরাকের বদলে হেডমিস্ট্রেসের বাসায় কাজ করে। সুপ্রীতি ব্যস্ত থাকলে মাঝে মাঝে রেধেও দেয়। স্কুলের সেক্রেটারি অনুকূল সরকারই ঠিক করে দিয়েছেন। বিনা মাইনে এমন কম্বাইন্ড হ্যান্ড আর কোথাও পাবেন না শৈলেনবাবু। জানেন তো আজকালকার দিন বউ পাওয়া বড় সহজ, কিন্তু শহর ভরে খুঁজলেও পছন্দসই একটি ঝি জোগাড় করতে পারবেন না। প্রৌঢ় অনুকূল বাবু একদিন হাসতে হাসতে বলেছিলেন। রাসমণির কথায় শৈলেন জবাব দিল, আজ আর বাজার হবে না, আমার কাজ আছে। রাসমণি অবাক হয়ে বলল, ও মা, সে কি কথা? বাজার না হলে খাবেন কি? ঘরে কি এক রত্তি তরকারিও আছে? তেমন গেরস্থ নাকি আপনারা যে কিছু জমিয়ে রাখবেন? ভাড়ার সব ধোয়া মোছা। যান, শিগগির বাজারে যান, আমার উনুন বয়ে গেল। থলিটা হাতে গুজে দিতে এলো রাসমণি, কিন্তু দুপা পিছিয়ে গেল শৈলেন। রুক্ষস্বরে বলল, বলছি তো পারবো না, দরকার থেকে নিজে বাজার করে নিয়ে এসো। রাসমণি নিজের থুতনিতে আঙুল দিয়ে বলল, কি আহ্লাদে কথা রে! দুবেলা দুমিঠি ভাতের বদলে আমি বাসন মাজবো, রাঁধবো, আবার মেয়ে মানুষ হয়ে বাজারও করব? ভাবলেন কি আপনারা? যান, আর দিক করবেন না। আমাকে কোনো রকমে দুটো নামিয়ে রেখেই আবার স্কুলের কাজে বেরোতে হবে। কেবল স্কুলের কাজ আর স্কুলের কাজ। বউ আর ঝি দুজনের মুখে একই কথা। শৈলেন রাগ করে বলল, কাল থেকে বাসার কাজ আর তোমাকে করতে হবে না, শুধু স্কুলের কাজই করো। এবার রাসমণি হাসল। বয়স বছর 35-36 হয়েছে। অল্প বয়সের বিধবা। সন্তানাদি কিছু হয়নি। এখনও বেশ আটসাট চেহারা, ভরাট মুখ, পরনে সরু চুল, পেড়ে ধুতি, মাথায় কালো মিশমিশে চুল আছে একগোছা, রংটা ফর্সাপানা, পান দক্তায় ভরা মুখ। হাসলে কোনো কোনো সময় এখনও রাসমণিকে ভালোই দেখায়, কিন্তু এখনকার হাসিতে শৈলেনের চিত্ত জ্বলে গেল। রীতিমতো অবজ্ঞার হাসি ঝিটার মুখে। ও জানে শৈলেন ওকে কাজে বহাল করেনি, ওকে ছাড়িয়ে দেওয়ার শক্তিও তার নেই। কোয়ার্টারটা স্কুলের, সং সেক্রেটারি হেডমিস্ট্রেসের সেবা পরিচর্যার জন্য তাকে এখানে রেখেছেন। শৈলেন কথা বলবার কে? রাসমণি সুপ্রীতির দিকে এবার ফিরে তাকালো। ও বড় দিদিমণি, বলি খাতা তো দেখছেন, এদিকে যে বাজার হয় না। স্বামীর সঙ্গে ফের বুঝে একজোট হয়ে গেছে। ঝগড়া করবেন আপনারা, আর তার ফল ভুগবে আর মানুষে। মজা মন্দ নয়, এত ঝগড়া লাগে কিসে আপনাদের? সুপ্রীতি রাসমণির দিকে তাকিয়ে এবার হাসল। তুমি থামো তো, বাজার না হয় ডাল ভাত হবে আজ। মিন্টু বলে উঠল, আমি কিন্তু ডাল খাবো না মা, বাবা ইলিশ মাছ আনবে, তাই খাবো। সুপ্রীতি কি বলতে যাচ্ছিল, সদর দরজার কড়া নড়ে উঠল। শৈলেনবাবু আছেন নাকি? ও শৈলেনবাবু! সেক্রেটারি অনুকূল সরকারের গলা। শৈলেনের নাম ধরে ডাকলেও তিনি এসেছেন হেডমিস্ট্রেস সুপ্রীতি মুখুজ্জের কাছে। গৃহস্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বিশেষ কোনো কথাও নেই। স্কুলের দারোয়ান ভজন সিংয়ের মতো শৈলেনও এই হেডমিস্ট্রেসের কোয়ার্টারে দ্বাররক্ষী মাত্র, আর কিছু নয়। মনে মনে সেক্রেটারির উপর অত্যন্ত বিদ্বেষ বোধ করল শৈলেন। ভাবল আজ লোকটির মুখের সামনে দৌড় বন্ধ করে দেয়। কিন্তু রাসমণি তাকে ততক্ষণে সাদর অভ্যর্থনা জানিয়েছে। আসুন বড়বাবু, দৌড় খোলাই আছে। ময়লা শাড়ি পরা ছিল সুপ্রীতির।
একটা জায়গায় একটু ছেঁড়াও আছে। আড়ালে গিয়ে তাড়াতাড়ি সেখানা বদলে ফিকে হলদে রঙের পরিষ্কার শাড়িখানা পরে নিয়ে পাশের ঘরের দিকে চলল। ছোট একটু বসবার ঘর আছে লাগাও। সেক্রেটারি চট করে এদের শোয়ার ঘরে ঢোকেন না। ছোট ঘরে ছোট টেবিলের সামনে গিয়ে বসেন। হেডমিস্ট্রেসের সঙ্গে দরকারি কথাবার্তা শেষ করে অনেক সময় সেখান থেকে চলে যান। শৈলেন স্ত্রীকে কাপা গলায় বলল, কেবল কি শাড়ি বদলালেই হবে? মুখে পাউডারের পাফটা একটু বুলিয়ে নেবে না? গলায় সরু হাড় ছড়াও পরে নাও, বেশ দেখাবে। জ্বলন্ত দৃষ্টিতে স্বামীর দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে সুপ্রীতি বলল, তোর কোথাকার। তারপর সোজা চলে গেল সেক্রেটারি ঘরে। রাসমণি ফের এসে তাগিদ লাগাল, আর দেরি করবেন না দাদাবাবু, উনুন জ্বলে গেল। মাসনটা আপনি তো শেষে কয়লার হিসেব করেন, এত লাগে অত লাগে, কেন লাগে এবার বুঝে দেখুন। উপায় নেই, মনে যত বিক্ষোভই থাকুক, দিনযাত্রার এতটুকু ব্যত্যয় হলে চলবে না। থলি হাতে ঘর থেকে বেরোলো শৈলেন। রাসমণি বলল, মাছ, পান, তরকারি আর শুকনো লঙ্কা কিন্তু একেবারেই নেই, মনে থাকে যেন, কালকের মতো ভুলে যাবেন না। সেক্রেটারির সঙ্গে স্কুল সংক্রান্ত কথা বলতে বলতে হঠাৎ সুপ্রীতি বলল, খয়েরের কথা বললি নে রাসমণি, খয়ের আসে যেন। অনুকূলবাবুর গলা শোনা গেল, অমন করে পেছন থেকে বললে কি কারো কানে যায় মিসেস মুখার্জি? না মনে থাকে? সামনে ডেকে ভালো করে বলুন, ও শৈলেনবাবু এদিকে আসুন, আরে শুনুন শুনুন, সিগারেট নিয়ে যান। আপ্যায়নে অন্তরঙ্গ হয়ে উঠলেন অনুকূলবাবু। স্ত্রীর মনিব, সিগারেট তো তাকে শৈলেনেরই খাওয়াবার কথা, কিন্তু সিগারেট আর নেই, আছে বিড়ি। তা তো আর দেওয়া যায় না, কিন্তু সিগারেটটা নিতেও যেন কেমন কেমন লাগে। এত ঘনিষ্ঠতা কিসের অনুকূলবাবুর? দৌবাড়িককে কেন এ খাতির? তবু ডেকেছেন যখন, না যাওয়াটা অভদ্রতা। বসবার ঘরের সামনে শৈলেন দাঁড়িয়ে শুকনো একটু হাসল। না না, সিগারেট থাক, এ তো এমাত্র খেলাম, বড় টেডিয়ার জব, যাই বলুন। অনুকূলবাবু হাসলেন, কি বাজার করাটা! আপনাদের মতো কবি মানুষের পক্ষে সে কথা ঠিক, কিন্তু আমাদের বেলায় কথাটা খাটে না। আমাদের তো বাজারেই দিনরাত কাটাতে হয়। তবু সকালের বাজারটি কিন্তু নিজের হাতে না করলে মন ওঠে না। চাকর বাকর অবশ্য গোটা তিনেক আছে, কিন্তু সব ব্যাটা পকেট কাটা। তা দু চার আনা ওরা মারে মারুক, তবু যদি পছন্দসই জিনিসটি ঘরে আসে, তা তো আসবে না। ওরা কি জিনিস চেনে? ওদের হাতে বাজার ছেড়ে দিলে সেদিনের খাওয়াটাই মাটি। নিন। দামি শৌখিন সিগারেট কেসটি বাড়িয়ে ধরলেন অনুকূলবাবু। অগত্যা একটা গোল্ড ফ্লেক তুলে নিল শৈলেন। কিন্তু আশ্চর্য, তেমন যেন স্বাদ নেই গোল্ড ফ্লেকে। 40 পেরিয়ে গেছে অনুকূল সরকারের বয়স, কিন্তু বেশ মোটাসোটা, শক্ত, স্বাস্থ্যবান পুরুষ। ইটসুটকির কারবারে অবস্থা ফিরিয়ে ফেলেছেন যুদ্ধের বাজারে। স্থূল জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করলেও রুচিটি সূক্ষ্ম। ওপাড়া থেকে এপাড়ায় আসতে হলেও বেশ সেজেগুজে বেরোন। পরনে খদ্দরের মিহি ধুতি, সাদা পাঞ্জাবিতে সোনার বোতাম পরানো, হাতে লাল নীল পাথর বসানো গুটি 2 আংটি। কেবল সাজসজ্জাতেই নয়, সদ অনুষ্ঠানেও অনুরাগ আছে অনুকূলবাবুর। সিথি বিদ্যাবিথি বলতে গেলে তার নিজেরই উদ্যোগে গড়ে উঠেছে। কাজকর্মের ফাঁকে যেটুকু অবসর পান, স্কুলের উন্নতির জন্য খাটেন। বছর 3-4 হলো স্ত্রী বিয়োগ হয়েছে, তারপর আর বিয়ে করেননি। স্ত্রী শিক্ষার উপর অনুকূলবাবুর স্ত্রীর নাকি খুব ঝোঁক ছিল, তাই তারই প্রীতির জন্য এই গার্লস স্কুল প্রতিষ্ঠায় তিনি আত্মনিয়োগ করেছেন। সেই সঙ্গে অন্য সংস্থান হয়েছে পূর্ববঙ্গের কয়েকটি উদ্বাস্তু পরিবারের। টিচারদের মধ্যে বেশিরভাগই মাত্র ম্যাট্রিক পাস, 2-3 জন আন্ডার ম্যাট্রিকও আছেন। সেকেন্ড টিচার আয়ে, গ্র্যাজুয়েট শুধু হেডমিস্ট্রেস সুপ্রীতি। এই প্রতিযোগিতার বাজারে অন্য কোনো হাই স্কুলে এদের চাকরি জোটা কঠিন হতো। ছাত্রীরাও অধিকাংশই দরিদ্র নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আশেপাশের উদ্বাস্তু ক্যাম্প আর কলোনি থেকেই বেশিরভাগ আসে। অনেককে অর্ধবেতনের সুবিধা দিতে হয়েছে, কাউকে কাউকে বিনা মাইনেও বিদ্যা দান করতে হয়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে,
কিন্তু সরকারি সাহায্য এখনো এসে পৌঁছয়নি। তার জন্য চেষ্টা চরিত্র চলছে। কেবল এ পাড়া নয়, শহর ভরে অনুকূল সরকারের বন্ধু বান্ধব। কংগ্রেসের নেতৃস্থানীয় কজন আছেন, তাদের কাছ থেকে স্কুলের জন্য নিয়মিত চাঁদা তুলে আনেন অনুকূলবাবু। ছুটি ছাটায় স্কুল বাড়িকে বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেন, তাতেও কিছু টাকা আসে। আর স্কুলের সুনাম আর ছাত্রী সংখ্যা বৃদ্ধির জন্য খাটে সুপ্রীতি নিজে। কেবল ক্লাসে পড়িয়েই তার দায়িত্ব শেষ হয় না, একটি প্রতিষ্ঠানে সে মাথা, তার জন্য সর্বদা তাকে মাথা খাটাতে হয়। ফিকে হলদে রঙের শাড়ি পরে পিঠ ভরে একরাশ চুল ছড়িয়ে সেক্রেটারি টেবিলের ধারে দাঁড়িয়ে রয়েছে সুপ্রীতি। দীর্ঘ তনুদেহ বিনয়ে আনম্র, ভঙ্গিটি অনুরক্তার না হোক অনুগৃহীতার। মনে মনে হাসল শৈলেন। কোথায় সে হেডমিস্ট্রেসি প্রতাপ? সীমার কাছে না হোক সেক্রেটারির কাছে তো মাথা নোয়াতে হয়েছে হেডমিস্ট্রেসকে, পুরুষের কাছে মাথা নোয়াতে হয়েছে স্ত্রীলোককে। মুহূর্তের জন্য অনুকূল সরকারের সঙ্গে এক ধরনের সান্নিধ্য, অভিন্নতা অনুভব করল শৈলেন। অনুকূলবাবু বললেন, আজই আবার আমাকে একটা সরকারি কাজে দিল্লি যেতে হচ্ছে, তাই ভাবলাম মিসেস মুখার্জির সঙ্গে দেখা করে যাই। আজকে আবার ওদের পে ডে কি না? মৃদু হাসলেন অনুকূলবাবু। ঠিক ঠিক আজ ওদের মাইনের তারিখ। যেতে যেতে ঝুল পকেটে হাত ঢোকালো শৈলেন। মাত্র টাকা 1.5 খুচরো আছে সম্বল। এই দিয়ে দিনটাকে বিকেল পর্যন্ত ঠেলে নিতে হবে। রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া গাছটার কাছে দেখা হলো অঙ্কের টিচার অমলা গুপ্তের সঙ্গে। একজন ভদ্রলোকও রয়েছেন পেছনে, হাতে ওষুধের শিশি। ডাক্তারখানা থেকে ফিরছেন। অমলা হেডমিস্ট্রেসের বাসায় মাঝে মাঝে আসে। শৈলেনের সঙ্গে সুপ্রীতি তার পরিচয় করিয়ে দিয়েছিল। ছোটখাটো রোগা ফ্যাকাশে চেহারা অমলার, তবু ওর মধ্যে মুখশ্রীটুকু মন্দ নয়। শৈলেনকে দেখে অমলা হাত জোড় করে নমস্কার জানালো। মৃদু হেসে বলল, এই যে। তারপর পেছনের পুরুষটির দিকে তাকিয়ে শৈলেনের পরিচয় দিয়ে বলল, আমাদের হেডমিস্ট্রেসের স্বামী, আর ইনি আমার। শৈলেনের দিকে তাকিয়ে ফের একটু হাসল অমলা গুপ্ত। হেডমিস্ট্রেসের স্বামী অ্যাসিস্ট্যান্ট টিচারের স্বামীর সঙ্গে নিঃশব্দে নমস্কার বিনিময় করল, কিন্তু কথা বলল অমলার সঙ্গেই। ভালো আছেন? হ্যাঁ, বাজারে চলেছেন বুঝি? স্মিত সৌজন্যে মধুর অমলার গলা। শৈলেন জানে তার এ খাতির সুপ্রীতির জন্যই। আপনার কাজের খুব প্রশংসা শুনি। শৈলেনের ঠোঁটে মৃদু হাসি, গলায় ফ্লার্টিংয়ের সুর। বিশেষ কিছু নয়, সে স্কুলের সেক্রেটারিরই অনুকরণ করছে। শৈলেন সেক্রেটারি না হতে পারে, কিন্তু অমলা গুপ্তের কাছে তাদের হেডমিস্ট্রেসের স্বামী। অমলা লজ্জিত হয়ে বলল, প্রশংসা না আরও কিছু। স্কুলে তো সুপ্রীতিদি বকে কাউকে আস্ত রাখেন না, মেয়েরা টিচাররা সমান তটস্থ। কড়া হেডমিস্ট্রেস বলে একসঙ্গে সুনাম আর দুর্নাম আছে সুপ্রীতির। শৈলেন মৃদু হাসল, তাই নাকি? কিন্তু আপনাকে বকা উচিত নয়। তবে আপনি যেমন লাজুক আর মুখচোরা, তাতে দেখলে সকলেরই বোধ হয় একচোট বকে নিতে ইচ্ছে করে। না বকলে কি আপনার মুখে কথা ফোটে? অঙ্কের টিচারের স্বামী ততক্ষণের কটমট করে তাকিয়েছে শৈলেনের দিকে। শৈলেন মৃদু হেসে পকেট থেকে তাকে একটা বিড়ি অফার করল, নিন। ভদ্রলোক মাথা নাড়লেন, আমি বিড়ি খাইনি। আচ্ছা চলি, নমস্কার। সস্ত্রীক বিদায় নিলেন ভদ্রলোক। শৈলেন নিজে একটা বিড়ি ধরালো, তারপর মনে মনে বলল, না খাও না খেলে। হেডমিস্ট্রেসের স্বামী হয়ে আমি বিড়ি টানতে পারি, আর অ্যাসিস্ট্যান্ট টিচারের স্বামী হয়ে তোমার তাতে মান যায়? ঘরে যে কত সিগারেট জোটে তা তো মোটা ফুটোওয়ালা নাক দেখেই টের পেয়েছি। দিনের রাতে 1 পয়সা নস্যি ছাড়া তোমার অন্য গতি নেই। হেডমিস্ট্রেসের স্বামী এ পাড়ায় এই তার একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে আজকাল। শুধু স্কুলের ছাত্রীরা, তাদের অভিভাবকেরা, টিচারেরা আর তাদের স্বামীরাই নয়, গোয়ালা, মুদি, কয়লাওয়ালা, রেশন শপের মালিক পর্যন্ত তাকে ওই পরিচয়ে চেনে। বাসা হেডমিস্ট্রেসের, সংসার হেডমিস্ট্রেসের, স্বামী হেডমিস্ট্রেসের।
এ পাড়ায় সুপ্রীতি মুখুজ্জে সর্বাধিক জনপ্রিয়া, প্রায় আধা নেত্রী গোছের মহিলা। আর শৈলেন শুধু সুপ্রীতির স্বামী, শ্রীনাম ধন্য পুরুষ। অথচ বিদ্যায়, বুদ্ধিতে, উপার্জনে শৈলেন সুপ্রীতির চেয়ে অনেক উপরে। তবু এখানে সে অখ্যাতনামা, প্রায় অজ্ঞাতনামা। এ পাড়া ছেড়ে দিতে হবে শৈলেনকে, সুপ্রীতিকে ছাড়িয়ে নিতে হবে। আশ্চর্য, সুপ্রীতিও যেন চায় না শৈলেন এ পাড়ায় পরিচিত হোক, তাকে লোকে জানুক, চিনুক। নিজের খ্যাতির আড়ালে স্বামীকে যেন সে সরিয়ে রাখতে চায়। স্ত্রীর উপর অদ্ভুত এক ধরনের বিদ্বেষ বোধ করল শৈলেন। অথচ একসময় এই সুপ্রীতি নামটিকে পৃথিবীর কাছে বিখ্যাত করে তোলার জন্য কি না করেছে সে। তখনও বিয়ে হয়নি, কিন্তু কলেজের জনবিরল লাইব্রেরি ঘরে জানাশোনা গভীরতর হয়েছে। ছাপার অক্ষরে সেই গভীর পরিচয়ের সাক্ষ্য রাখবার জন্য সুপ্রীতির নামে কবিতা লিখেছে শৈলেন। শুধু তাই নয়, নিজে লিখে ওর নামে কবিতা ছেপেছে। সুপ্রীতি আপত্তি করেছে, ও কি, তোমার লেখা আমার নামে কেন ছাপালে? আমি তো আর লিখতে জানি নে। শৈলেন জবাব দিয়েছে, লেখাতে জানো সেটা কি কম কথা? সুপ্রীতি বলেছে, তবু মিছিমিছি আমার নাম। শৈলেন জবাব দিয়েছে, মিছিমিছি কেন হবে? ও নামটা কি কেবল তোমারই? এতে আমার সত্য আরও বেশি। সুপ্রীতি স্মিত মুখে স্বীকার করেছে, তা তো ঠিকই, কিন্তু সেদিন আর নেই। বাজারে গিয়ে মেছুনির সঙ্গে ঝগড়া, তরকারিওয়ালার সঙ্গে কথা কাটাকাটি হলো। তারপর ঘরমাক্ত দেখে বাজার নিয়ে বাসায় ফিরল শৈলেন। রাসমণি এসে হাত থেকে থলি নামালো। শৈলেন বলল, তোমার দিদিমণি কোথায়? রাসমণি বলল, সেক্রেটারি বাবুর সঙ্গে বেরিয়েছেন, বোধহয় প্রেসিডেন্টের বাড়িতেই গেলেন, বললেন জরুরি কাজ। শৈলেন বলল, হ্যাঁ, কাজ তো সবই তার জরুরি, কেবল ঘর সংসারটাই ফালতু। ব্যাপার মন্দ নয়। এতদিন জরুরি কাজের আলোচনাটা ঘরে বসেই হতো। মাসখানেক আগে গেছে স্কুলের পুরস্কার বিতরণী উৎসব। তার উদ্যোগ আয়োজনের পরামর্শের জন্য প্রায়ই আসতেন সেক্রেটারি। কমিটির আরও 2-1 মেম্বারও এসে হানা দিতেন। আবৃত্তি, অভিনয়ের মহড়া চলত স্কুলের ছাত্রীদের। সারা বাসাটা বাজারে পরিণত হয়েছিল, রীতিমতো রাজকীয় ব্যাপার। কোন এক মন্ত্রী এসে সভাপতিত্ব করবেন, তার সম্বর্ধনার জন্য আড়ম্বর আয়োজনের ত্রুটি ছিল না। আর কথায় কথায় দরকার হচ্ছিল হেডমিস্ট্রেসকে। এইটুকু স্বীকৃতি পেয়ে সুপ্রীতিরও উৎসাহের অন্ত ছিল না। সংকীর্ণ গণ্ডির মধ্যে কর্তৃত্বের মোহ, খ্যাতির লোভ তাকে পেয়ে বসেছিল। মাঝে মাঝে শৈলেন বাধা দিয়েছিল, চাকরি করছো, কিন্তু এত হইচই করছো কেন? সুপ্রীতি জবাব দিয়েছিল, হইচই আর কোথায়, এই উপলক্ষে যদি স্কুলটা দাঁড়ায়, যদি এইটা আসে। কেবল স্কুল আর স্কুল, স্কুল ছাড়া কি আর কোনো কথা নেই? চাকরি তো শৈলেনও করে, মাইনে সুপ্রীতির চেয়ে বেশি পায়, কিন্তু অফিসের সঙ্গে সম্পর্ক তার 10টা-5টার। কলম রেখে আসবার সঙ্গে সঙ্গে কেরানির খোলসটাকে ছেড়ে আসে। কিন্তু সুপ্রীতি তখনও হেডমিস্ট্রেস। স্কুলের কোনো না কোনো কাজ, কোনো না কোনো প্রসঙ্গ সে বাসার মধ্যে টেনে আনবেই। বছরে বছরে 3বার করে পরীক্ষার খাতা আসে, রোজ আসে ছাত্রীদের টাস্কের খাতা। এছাড়াও স্কুলের নানা রকম রেকর্ড, রিপোর্টের দিকে চোখ রাখতে হয় হেডমিস্ট্রেসকে। তাছাড়া আরও নানা প্রয়োজন অপ্রয়োজনে আসে কমিটির সদস্যদের 2-1 জন, কি ছাত্রীদের অভিভাবক। সুপ্রীতির বাসাটা বাসা নয়, স্কুলেরই আর এক অংশ। বিরক্তির অবধি থাকে না শৈলেনের। মাঝে মাঝে সে বিরক্তি প্রকাশও করে, বাসাটা যে বাজার হয়ে উঠল, আমাকে তার আবার মতলব নাকি তোমার? সুপ্রীতি হাসে, সত্যি তোমার বড় অসুবিধা হয়, কিন্তু কি করি বলো, দরকারের জন্যই তো লোকে আসে। আচ্ছা, এরপর থেকে অন্য ব্যবস্থা করব। স্কুলের অফিস রুমে বসে কিছুদিন দরকারি কাজ সারে সুপ্রীতি। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যায়। শৈলেনের তাও ভালো লাগে না। অফিস থেকে ফিরে স্ত্রীকে সামনে না দেখলে কার মেজাজ না বিগড়ে যায়। আজও মেজাজ বিগড়ালো শৈলেনের।
সেক্রেটারির সঙ্গে কোথায় বেরুলো সুপ্রীতি? কেন বেরুলো? স্কুলের কাজের দোহাই পেড়ে যখন তখন যার তার সঙ্গে বেরোলেই হবে? একটা শোভনতা বোধ নেই? পাড়ার লোকে কিছু ভাবতে পারে সে ভয়টাও কি নেই? মিন্টুও ঘরে নেই। পাশের বাসার সমবয়সী ছেলেটির সঙ্গে হাত ধরাধরি করে কি যেন নতুন খেলা খেলতে শুরু করেছে। জানলা দিয়ে চোখে পড়ল শৈলেনের। মুখ বাড়িয়ে মেয়েকে ধমক দিল শৈলেন। আয় মিন্টু, ঘরে এসো। মিন্টু ঘরে এলো না, শুধু ক্রীড়া সঙ্গীকে নিয়ে বাপের চোখের সামনে থেকে সরে গেল। ওরও তাহলে চক্ষু লজ্জা আছে। ভারী নিঃসঙ্গ, অসহায় আর অবজ্ঞাত বোধ করল শৈলেন। ভাবল সেও কোথাও বেরিয়ে পড়বে। খুঁজলে দু একজন প্রাক্তন বান্ধবী, তারও কি মিলবে না সারা শহরে? তাড়াতাড়ি দাড়িটা কামিয়ে নিল শৈলেন। স্নান শেষ করে আয়নার সামনে এসে মাথা আঁচড়াতে লাগল। বন্ধু মহলে সুপুরুষ বলে খ্যাতি আছে তার, বান্ধবী মহলে সে খ্যাতি আরও বেশি। ক্লাসে অমন দীর্ঘ চেহারা, ফর্সা রং বড় একটা চোখে পড়ত না, আর চোখে পলক পড়ত না সহপাঠিনীদের। তাদের দলে ছিল সুপ্রীতি, কিন্তু সে আজ আর সহাধ্যায়িনী নয়, হেডমিস্ট্রেস। লন্ড্রি থেকে ফর্সা ধুতি জামা কাল আনিয়ে রেখেছিল শৈলেন, কিন্তু কাল ভাঙিনি। ভেবেছিল আজ বিকেলে একসঙ্গে বেরুবে সুপ্রীতির সঙ্গে, যাবে কোনো সিনেমায়। কিন্তু বিকেলের আগেই সদ্য ধোয়া জামা কাপড়ের পাট ভাঙবার দরকার হলো। 1.5 টাকা বাজারে শেষ হয়েছে। মনে পড়ল রবীন্দ্র রচনাবলীর মধ্যে 2 টাকার একখানা নোট সেদিন লুকিয়ে রেখেছিল শৈলেন। এমন গোপন সঞ্চয় পরস্পরকে লুকিয়ে দুজনে মাঝে মাঝে করে। সে টাকা দুঃসময়ে সংসারের জন্যই ব্যয় হয়, কিন্তু এই মুহূর্তে তার সংসার নেই, কেউ নেই। 2 টাকার নোটখানা শৈলেন সন্তর্পণে ঘড়ি পকেটে রেখে দিল। রাসমণি রান্নাঘর থেকে বলল, ও কি দাদাবাবু, এই অসময়ে না খেয়ে দে কোথায় বেরোচ্ছেন? খেয়ে যান, আমার মাছের ঝোল এই নামলো বলে। বেশ তেল আছে কিন্তু ইলিশ মাছটায়। তেলালো ইলিশ মাছের কথা শুনে আজ আর জিভ সজল হলো না শৈলেনের। শুকনো রুক্ষ গলায় বলল, বাসায় আজ আর আমি খাবো না, বলিস তোর দিদিমণিকে। রাসমণি হেসে মুখ বাড়াল। নেমন্তন্ন আছে বুঝি দাদাবাবু? সে কথা আগে বলতে হয়। শৈলেন মনে মনে ভাবল, নিমন্ত্রণ অবশ্য নেই, কিন্তু কোথাও কিছু না জোটে হোটেল তো আছে। হেডমিস্ট্রেসের এই বাসার চেয়ে তা অনেক ভালো। কিন্তু ঘর থেকে পা বাড়াবার সঙ্গে সঙ্গেই সদর দরজায় কার গলা শোনা গেল। সুপ্রীতিদি আছেন? বিরক্ত হয়ে মুখ বাড়াচ্ছিল শৈলেন, কিন্তু দোরগোড়ায় আরেকটি তরুণীর মুখ দেখা গেল। শীর্ণ শুষ্কমুখী কোনো মিস্ট্রেস টিস্ট্রেস নয়, বিদ্যাবিধির প্রথম শ্রেণীর ছাত্রী সপ্তদশী অর্চনা মিত্র। আকাশরঙের শাড়িটি আটসাট করে পরা, গায়ে গৌর বর্ণের সঙ্গে বেশ মানিয়েছে। রঙিন ব্লাউজের হাতায় লতানো নিপুণ হাতে সূক্ষ্ম কারুকার্য, প্রসাধন মার্জিত সুন্দর ভরাট মুখ। পিঠের বেনি কোমর ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পড়েছে, গলায় সুরুহার। ব্লাউজে গোজা একটি সেফার্স পেনের চূড়া। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে ওর মুখের দিকে তাকালো শৈলেন। না, সে তো এখন নেই। অর্চনা বলল, হেডমিস্ট্রেস নেই বুঝি? শৈলেন একটু হাসল। না, হেডমিস্ট্রেসও নেই, সুপ্রীতিও নেই। এসো না ভেতরে, হয়তো একটু বাদেই তোমাদের হেডমিস্ট্রেস এসে পড়বেন। অর্চনা এবার একটু ভরসা পেয়ে বলল, না না, তিনি না এসে পড়লেই ভালো। গোপনে গোপনে আপনার কাছ থেকে নম্বরটা জেনে নেওয়া যাবে। আচ্ছা, আমাদের ইংরেজি খাতা দেখা হয়ে গেছে না? এবারও কি খুব কড়া করে খাতা দেখেছেন নাকি হেডমিস্ট্রেস? শৈলেন মৃদু হাসল। কি জানি। অর্চনা বলল, এবারও যদি খারাপ নম্বর পাই বাড়িতে আর মুখ দেখাতে পারবো না। কত পেয়েছি জানেন? শৈলেন বলল, না জানলেও জানতে কতক্ষণ, খাতাগুলি তো ঘরেই আছে, এসো না। অর্চনা বলল, আসবো, কিন্তু হেডমিস্ট্রেস এসে পড়বেন না তো? এই আশঙ্কার অন্য অর্থ হতে পারে ভেবেই কি অর্চনা অমন আরক্ত হয়ে উঠল, নাকি তার রক্তবর্ণের কর্ণাভরণেরই ছটা গালে গিয়ে পড়ল?
শৈলেন বলল, এলিনি বা, এ তো আর তার স্কুল নয়, এসো ভেতরে। তাছাড়া অত ভয় থাকলে কি গোপনে গোপনে নম্বর জানা যায়? ভরসা পেয়ে অর্চনা শৈলেনের পেছনে ঘরে এসে ঢুকল। ওর হাতে একখানা পাতলা খাতা, বইপত্র কিছুই নেই। ধরনটা অনেকটা কলেজি কলেজি, বয়সের তুলনায় ওকে বড় দেখায়। সাধারণ উকিলের মেয়ে, কিন্তু বাড়ির অবস্থার তুলনায় ওকে সচ্ছল দেখায় বেশি। নাকি উচ্ছলতায় ওর ঐশ্বর্য? বেতের একটা চেয়ার দেখিয়ে দিয়ে ওকে বসতে বলল শৈলেন, কিন্তু অর্চনা বসল না। সরে এসে বইয়ের র্যাকের সামনে দাঁড়ালো। বা, এত বই জোগাড় করেছেন! এর আগের বারেও তো এত বই ছিল না। রবীন্দ্র রচনাবলীর এই খণ্ডগুলি নতুন কিনেছেন বুঝি? শৈলেন বলল, হ্যাঁ, নতুনই কিনেছে। টানাটানি সংসারে অনেক কষ্ট হয়েছে কিনতে, কিন্তু কিনে লাভ কি হলো? রবীন্দ্রনাথ আর পড়া হয় না, পড়বার সময় নেই, সঙ্গিনী নেই। বইয়ের র্যাকের কাছে একটু এগিয়ে এলো শৈলেন। কবিতা তোমার ভালো লাগে? অর্চনা হেসে মুখ ফিরালো। কবিতা আবার ভালো লাগে না কার? খুব ভালো লাগে। ইংরেজি বাংলা দুই। ভালো লাগে না কেবল ট্রান্সলেশন আর গ্রামার। শৈলেন হেসে বলল, আমারও। অর্চনা বলল, তাই নাকি? আপনিও? কথাটা শেষ হলো না অর্চনার। দোরের কাছে হেডমিস্ট্রেস এসে দাঁড়িয়েছেন। শৈলেনের কাছ থেকে দুপা পিছিয়ে তাড়াতাড়ি সরে গেল অর্চনা। সুপ্রীতি দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, অর্চনা, তুমি এখানে কেন? 10:30 বাজে, তোমাদের ক্লাস আরম্ভ হয়ে গেছে না? রোদে পোড়া তামাটে মুখ সুপ্রীতির। ভারী নিষ্ঠুর, ভারী নির্মম মনে হলো অর্চনার। হঠাৎ তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। কথা বলল শৈলেন, আমি ওকে ডেকে এনেছি। সুপ্রীতি বলল, ডেকে এনেছ? কেন? শৈলেন একটু হাসল। ডাকলাম, ডাকতে ভালো লাগলো। মুহূর্তের জন্য সুপ্রীতিও তার ছাত্রীর মতোই স্তব্ধ হয়ে গেল। মনে মনে নিষ্ঠুর একটা কৌতুক বোধ করল শৈলেন। এবার এবার কোথায় রইল তোমার হেডমিস্ট্রেস গিরি? মাত্র একটি কথায় তোমার ফেল করা ছাত্রীকে এখনও আমি এমন ডবল চৌডবল প্রমোশন দিয়ে দিতে পারি, তা জানো? এদিক থেকে তোমার সেক্রেটারি প্রেসিডেন্টের চাইতে ক্ষমতা কোনো অংশে কম নয় আমার, বরং অনেক গুণ বেশি। অর্চনা বলল, আমি যাই প্রীতিদি, নম্বর জানতে এসেছিলাম। সুপ্রীতি রূঢ় কণ্ঠে বলল, নম্বর তো ক্লাসে বসে জানতে পারতে, জানবার আবার কি আছে? এবারও তো ফেল করেছ, যাও ক্লাসে যাও। প্রায় যেন ঘাড় ধরে ওকে বের করে দেবে সুপ্রীতি। ধমক খেয়ে অপমানিত অর্চনা এবার ঘাড় ফেরালো। তারপর মরিয়া হয়ে বলল, আপনার হাতে যখন খাতা পড়েছে ফেল তো করবই, এ আর নতুন কথা কি? সুপ্রীতি চেঁচিয়ে উঠল, এত স্পর্ধা তোমার, বেয়ারা বকাটে মেয়ে! কিন্তু অর্চনা ততক্ষণে সদর পার হয়ে গেছে। বেশ হয়েছে, এতদিন বাদে ঠিক মুখের মতো জবাব দিতে পেরেছে সে হেডমিস্ট্রেসকে। এখন তিনি যত গালাগালি করুন, জিত অর্চনারই। ঠিক হয়েছে। হিংস্র আক্রোশে শৈলেনও মনে মনে ভাবল, ঠিক হয়েছে। ভারী নিষ্প্রভ আর করুণ দেখাচ্ছে সুপ্রীতির মুখ। পরাজিত শত্রুর উপর এবার করুণা দেখানো যায়। শৈলেনকে বলতে যাচ্ছিল, কিন্তু সুপ্রীতি তা শুনবার জন্য অপেক্ষা না করে রান্নাঘরে চলে গেল। মিন্টুকে ডেকে আনো রাসমণি, ওর কি নাওয়া খাওয়া নেই? ভাত বাড়ো, আমার বেলা হয়ে গেছে স্কুলের। রাসমণি বলল, বেলা তো সকলেরই হয়েছে বড় দিদিমণি, দাদাবাবু খাননি, ওনাকে কোথায় নেমন্তন্ন আছে। শৈলেন তাড়াতাড়ি বলল, না না না, আমি এখানেই খাবো, নিমন্ত্রণে আজ আর যাব না। মেয়েকে নিয়ে পাশাপাশি খেতে বসল দুজনে, কিন্তু সুপ্রীতির মুখে কোনো কথা নেই। শৈলেনের উপস্থিতিকে সে অগ্রাহ্য করছে। খেতে খেতে হঠাৎ রাসমণির দিকে তাকিয়ে বলল, স্কুলের কোনো মেয়েকে আমার ঘরের বইপত্র ঘাঁটতে দিস নে, বুঝলি? আগে বারণ করবি। শৈলেন বলল, শুধু সেক্রেটারি বেলায় এ নিয়ম খাটবে না, তিনি যত ইচ্ছা বই ঘাঁটতে পারেন। সুপ্রীতি আমার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটুকাল তাকিয়ে থেকে বলল, ইত্রামিরও একটা সীমা আছে।
শৈলেন বলল, কিন্তু সে সীমাটা কোনো ছাত্রীর বেলায় না মানলে দোষ হয় না। হঠাৎ অমন করে কোথায় বেরিয়েছিলে? সুপ্রীতি বলল, তা শুনে কি দরকার তোমার? বেড়াতে কি হাওয়া খেতে বেরোয়নি, স্কুলের কাজে বেরিয়েছিলাম। শৈলেন অদ্ভুত একটু হাসল। ওরকম স্কুলের কাজ তো তোমার 24 ঘন্টায় লেগে আছে। সুপ্রীতি রূঢ় কণ্ঠে বলল, আছেই তো, স্কুলের কাজ আছে বলেই সংসার চলছে, খাওয়া জুটছে। ভাতের গ্লাস মুখে না তুলে শৈলেন বলল, কি কি বললে? কিন্তু সুপ্রীতি আর কোনো কথা বলল না, নিঃশব্দে মেয়েকে খাওয়াতে লাগল। শৈলেন স্ত্রীর দিকে একটুকাল তাকিয়ে থেকে বলল, তোমার রোজগার করা টাকা ফের যদি আমি হাত দিয়ে ছুঁই, আমার নাম ফিরিয়ে নাম রেখো। সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে দাঁড়ালো শৈলেন। রাসমণি বলল, ও কি দাদাবাবু, ভাত যে পড়ে রইল, মাছের ডিমের টক আছে, ও উঠবেন না, উঠবেন না, শুনুন। কিন্তু শৈলেন ততক্ষণে জলের ঘটি নিয়ে আঁচাবার জন্য উঠোনে নেমে পড়েছে। রাসমণি সুপ্রীতির দিকে চেয়ে বলল, কাজটা তোমারও ভালো হয়নি দিদিমণি। ছি ছি ছি, স্বামীকে মেয়ে মানুষে খাওয়ার খোটা দেয় কোনো দিন? বাপের জন্মেও তো দেখিনি। মিন্টু বলল, বাবা ডিমের টক খেলো না কেন মা? ডিমের টক অবশ্য সুপ্রীতিও খেলো না। মেয়েকে বলল, তুই বসে বসে খা, আমার বেলা হয়ে গেছে। একটু বাদে পরীক্ষার খাতাগুলি বগলে নিয়ে সুপ্রীতি স্কুলে বেরিয়ে গেল। রাসমণিও গেল প্রায় সঙ্গে সঙ্গেই। বাসার কাছে স্কুল, এক ফাঁকে সে স্কুলের কিছু কাজ আগেই সেরে এসেছে। মেয়েকে ডেকে শোয়ালো শৈলেন। বাবার মেজাজ দেখে আজ আর মিন্টু তাকে বেশি বিরক্ত করল না, গল্প বলবার বায়না করল না, অল্পেই ঘুমিয়ে পড়ল। কিন্তু শৈলেনের ঘুম এলো না। খানিক্ষণ একটা বইয়ের পাতা উল্টালো, মন লাগল না। তবু আরও ঘণ্টাখানেক গড়িমসি করে কাটিয়ে দিয়ে বাসার মেয়ের দায়িত্ব পাশের ঘরের ভাড়াটে বউটির উপর গছিয়ে শৈলেন এক ফাঁকে বেরিয়ে পড়ল। সমস্ত দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগছে, সময় আর কাটতে যায় না, তবু কাটল। বিড়ির আগুনে পুড়তে পুড়তে দিন শেষ হলো। অঙ্গারের রং লাগলো আকাশে। পাড়ার একটা চায়ের দোকানে উঠে বসল শৈলেন। দেখি এক কাপ চা। কিন্তু দোকানে চায়ের কাপটি সামনে দিতে না দিতেই পুরনো বন্ধু হেরম্ব হালদার এসে ঢুকল দোকানে। এই যে শৈলেন, চা খাচ্ছ নাকি? দোকানিকে আরেক কাপ চা দিতে বলল শৈলেন। কিন্তু চা খেয়েও হেরম্ব নিবৃত্ত হলো না। বলল, তোমার সঙ্গে একটা কথা ছিল। গোটা 25 টাকা পেত হেরম্ব। মেয়ের অসুখের সময় নিতে হয়েছিল। টাকা 15 শোধ দিয়েছে, 10 টাকা এখনও বাকি। শৈলেন সংক্ষেপে বলল, কাল নিও। হেরম্ব বলল, কাল? আচ্ছা, কাল পেলেই চলবে, ভারী টানাটানি যাচ্ছে, কিছুতেই আর কুলোতে পারছি না ভাই। তোমার আর কি, তুমি তো চতুর্ভুজ, ঘরে বাইরে দুজনে সমানে রোজগার করছো। গার্লস স্কুল বুঝি আজই ছুটি হয়ে গেল? শৈলেন বলল, হেরম্ব বলল, তাহলে কাল সকালে কি বলো? শৈলেন বলল, বললামই তো। চায়ের দোকান থেকে নেমে একটু এগুতেই কামধেনু ডেয়ারির এক কড়ি নন্দীর সঙ্গে দেখা। সাইকেল করে দুধ জুগিয়ে ফিরছে। হ্যান্ডেলে ঝোলানো বড় বড় গোটা 2 কেতলি। শৈলেনকে দেখে আকর্ণ হেসে বলল, এই যে স্যার। শৈলেন বলল, এক কড়ি বলল, কাল যাব বিল নিয়ে, হেডমিস্ট্রেসকে বলবেন পুজোর পার্বণে এবার কিন্তু ভালো রকম দিতে হবে। সামনের বছর থেকে আমার মেয়েকেও দেব স্কুলে। আরও বেশিক্ষণ পথে ঘুরলে ধোপার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। মুদির সঙ্গে দেখা হওয়াটাও বিচিত্র নয়, তার চেয়ে ঘরই ভালো। ঘরে তখন আলো জ্বলছে। চটি বইয়ে মিন্টুর মন ওঠে না। মোটা অক্সফোর্ড ডিকশনারিখানা নিয়ে এসে পড়তে বসেছে। মেয়ের হাতে কাজের বই দেখেও আজ আর সুপ্রীতি কেড়ে নেয়নি। ওর হয়েছে কি? তোর মা কইরে? মেয়েকে জিজ্ঞাসা করল শৈলেন। মিন্টু বলল, ওই তো জানলা দিয়ে গাড়ি ঘোড়া দেখছে,
একটু আগে কত বড় একটা ঘোড়া যাচ্ছিল বাবা, তুমি তো দেখলে না। সত্যি জানলার গড়াদের সঙ্গে মিশে বাইরে থেকে মুখ করে দাঁড়িয়েছিল সুপ্রীতি। সামনে ফাঁকা একখণ্ড মাঠ, গাড়ি ঘোড়া কিছু সেখানে শৈলেনের চোখে পড়ল না। হেরম্ব আর এক করে তাগিদ সে একা কেন ঘাড় পেতে নেবে? শৈলেন মনে মনে ভাবল, এসব খরচের জন্য দায়ী তো সুপ্রীতিও। পাওনাদারদের তাগিদটা ওর কাছেও পৌঁছুক। তারপর শৈলেন নিতান্ত নির্লিপ্ত ভঙ্গিতে যেন গড়াতকেই সম্বোধন করে বলল, হেরম্ব আর এক কুড়ির সঙ্গে দেখা হলো, ওরা কাল আসবে। সুপ্রীতি একবার স্বামীর দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে অস্ফুট কণ্ঠে বলল, কিন্তু এলেই বা কি করব? ওর কালো আয়ত দুটি চোখ যেন বিষণ্ণ কিন্তু শান্ত আর গভীর হয়ে উঠেছে। শৈলেন চমকে উঠল, এলেই বা কি করব মানে? মাইনে পাওনি? সুপ্রীতির কাছ থেকে এ প্রশ্নের কোনো জবাব পাওয়া গেল না। শৈলেন চিৎকার করে ডাকল, রাসমণি, এদিকে এসো তো। রাসমণি এসে সামনে দাঁড়াতে শৈলেন তেমনি তারস্বরে চিৎকার করল, ব্যাপার কি? মাইনে হয়নি স্কুলে? ব্যাপারটা রাসমণির কাছ থেকে পুরোপুরি শোনা গেল। ও গোড়া থেকেই সব জানে, শুধু সেক্রেটারি নিষেধ করেছিলেন বলেই আগে কিছু বলেনি। স্কুলের তহবিলে তেমন টাকা নেই। গত মাসে পুরস্কার বিতরণী আর সভাপতির সম্বর্ধনায় বহু টাকা ব্যয় হয়ে গেছে। এদিকে ছাত্রীদের মাইনেও তেমন আদায় হয়নি। সেক্রেটারি সেই কথাই হেডমিস্ট্রেসকে জানাতে এসেছিলেন। টিচারদের 2 মাসের মাইনে কোনো রকমেই দেওয়া সম্ভব নয়। এখন তার 1 মাসের বেতনই নিন, পরে ছুটির মধ্যে দিন 15 পরে আবার না হয় সেক্রেটারি একটা কিছু ব্যবস্থা করবেন। কিন্তু সুপ্রীতি তাতে রাজি হয়নি। 50-60 টাকা একজনের মাইনে। পুজোর মাসে 2 মাসের টাকা না পেলে টিচারদের চলবে কি করে? এই নিয়ে অনুকূলবাবুর সঙ্গে খানিক্ষণ কথান্তরও হয়েছিল সুপ্রীতির। অনুকূলবাবু চটে গিয়ে বলেছিলেন, বেশ, আপনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করুন, তিনি যদি কিছু ব্যবস্থা করতে পারেন ভালোই তো, আমার আর কিছু করবার সাধ্য নেই। স্থানীয় জমিদার রাজেন্দ্রনাথ চৌধুরী স্কুলের প্রেসিডেন্ট। সেক্রেটারিকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে ছুটেছিল সুপ্রীতি, কিন্তু দেখা হয়নি। দারোয়ান বলে দিয়েছে তার ব্লাড প্রেশার বেড়েছে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলা সব বারণ। তাড়াতাড়িতে কমিটির আর কোনো মেম্বারের সঙ্গেই যোগাযোগ করতে পারেনি সুপ্রীতি। তাছাড়া ছুটিতে অনেকেই তারা বাইরে চলে গেছেন। সেক্রেটারি বাড়ি গিয়ে 11টার সময় চাকরের হাতে চেক পাঠিয়ে দিয়েছিলেন। তাতে সব টিচারের 1 মাসেরও পুরো মাইনে হয় না। চেকের সঙ্গে হেডমিস্ট্রেসের নামে এক টুকরো নোটও ছিল। স্কুলের নামে ব্যাংকে যে টাকা আছে তাতে এর চেয়ে বড় চেক কাটা যায় না। হেডমিস্ট্রেস যেন তার সহকারিণীদের বুঝিয়ে শান্ত রাখেন। মিসেস মুখার্জি যদি বেশি দরকার থাকে তিনি ইচ্ছে করলে 2 মাসের মাইনে নিয়ে নিতে পারেন, তার কাছে স্কুল কমিটি কৃতজ্ঞ। কিন্তু যেসব টিচারের যোগ্যতা কম, রেকর্ড খারাপ, তাদের পার্ট পেমেন্ট করাই বিধেয়। স্কুলের টিচারদের ডেকে সব কথাই খুলে বলেছিল সুপ্রীতি। সকলে বিস্মিত হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু যা পাওয়া যায় তা হাত ছাড়া করতে কেউ রাজি হয়নি। কালই তো রেশনের টাকার দরকার হবে, তখন উপায় হবে কি? প্রথমে নিজের 1 মাসের মাইনেটা আলাদা করেই রেখেছিল সুপ্রীতি, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি। অঙ্কের টিচার অমলা দত্ত প্রায় কাঁদো কাঁদো হবার জো। এই 40 টাকায় আমার কি হবে দিদি? ওর যে সাংঘাতিক অসুখ, ডাক্তারেরই যে অনেক টাকা পাও না, আর অন্তত গোটা 20 টাকা আমাকে দিন। আমার কাছে এরপর থেকে আর কোনো গাফিলতি পাবেন না, খুব খেটে পড়াবো। 15 টাকা সে না নিয়ে ছাড়ল না। তারপর এলো নীলিমা রায়, রেখা ভৌমিক, উমাচন্দ। কারো স্বামীর চাকরি নেই, কারো বাবার মাইনে কাটা গেছে, সকলেরই ধারে দেনায় অসুখে বিসুখে সংসার অচল। রমা বসু, সবিতা সেন, ললিতা চক্রবর্তীরও একই দশা। শৈলেনে দেখে তাকিয়ে তাকিয়ে রাসমণি বলল, দাদাবাবু, এমন বোকা মেয়ে মানুষ আমি আমার বাপের জন্মেও দেখিনি। দিতে দিতে সব শেষ। কোন বিদ্যা বুদ্ধিতে যে স্কুলের বড় দিদিমণি হয়েছিলেন তা উনিই জানেন। আমার মাইনেটা পর্যন্ত দিল না। দিলে কি আমি আর কাউকে বিলিয়ে দিয়ে আসতাম?
ভালোবাসার মানুষ আছে আমার 17 জন, নাকি ঘন্টা 2-3 ছেলে মেয়ে কোথাও আছে? আছে নাকি? শৈলেন ঘাড় নেড়ে জানালো, ওসব রাসমণির নেই। রাসমণি বলতে লাগলো, ফুরুতে ফুরুতে শেষে যখন গোটা 5 টাকা বাকি, আমি হাঁ চেপে ধরলাম। করো কি বড় দিদিমণি, কালই যে হাড়ি চড়বে না, রেশনের টাকাটা অন্তত রাখো। শৈলেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সে 5 টাকা এনেছো নাকি, না তাও আনুনি? সুপ্রীতি বলল, এনেছি। শৈলেন বলল, কই দেখি। খোলা দেরাজ টেনে তার ভেতর থেকে 5 টাকার একখানা নোট বের করে ম্লান মুখে এগিয়ে ধরল সুপ্রীতি। শৈলেন হঠাৎ সেই নোট শুদ্ধ স্ত্রীর কোমল হাতখানা নিজের বিপুল মুঠির মধ্যে চেপে ধরে ডাকল, প্রীতি। সুপ্রীতি টাল সামলাতে পারল না। রাসমণি লজ্জায় জিভ কেটে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ছি ছি ছি, কাণ্ডজ্ঞান যদি এদের থাকে, মানুষজন ঘরে রইল কি না সেই খেয়াল পর্যন্ত নেই। ছি ছি ছি, ভালোবেসে বিয়ে করলে লোকে কি এমনই দিশেহারা হয়? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, হেডমিস্ট্রেস। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানে নূপুর।